ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। জন কিটসের লেখা ওড টু আ নাইটিঙ্গেল কবিতাটি আমরা এই সেশনে কন্টিনিউ করছি, যেখানে এর আগে আমি এই কবিতাটি থেকে দুটি পার্ট কভার করেছি। প্রত্যেকটি পার্টে আমি ইন ডিটেইল প্রত্যেকটি লাইন, প্রতিটি ওয়ার্ড সহ ফিগার অফ স্পিচ এবং ইনার মিনিং সহ ডেসক্রাইব করেছি। আশা করি সেই দুটো অংশের ভিডিও তোমরা সবাই দেখেছো। এই পোমটি আমি বেশ কয়েকটা ছোট ছোট পার্টে ভাগ করে ইন ডিটেইল ডিসকাশনের জন্য 3 বা 4টা পার্টে ভাগ করে নিয়েছি টোটাল। যারা যারা এর আগের অংশগুলি দেখোনি অবশ্যই দেখে নেবে, তাহলে আজকের পার্টটি তোমাদের বুঝতে সুবিধা হবে। ওড টু নাইটিঙ্গেলের ওপরে এটা ক্লাস 3, যেখানে আমরা আজকের ক্লাসে 4 এবং 5 নাম্বার যে প্যারাগ্রাফ সে দুটো নিয়ে ইন ডিটেইল ডিসকাস করব। তাই যারা যারাই আমার চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়াও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপও করে দিও। ওড টু আ নাইটিঙ্গেল একটা গুরুত্বপূর্ণ পোম জন কিটসের। তোমাদের শুধুমাত্র মাদ্রাসা সার্ভিস কমিশন নয়, এসএলএসটি, নেট, শেড, বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজের সিলেবাসেরও অন্তর্ভুক্ত। তাই প্রত্যেকে, সমস্ত স্টুডেন্টস বা অ্যাসপিরেন্টসরা যারা যারাই যে এক্সামের প্রস্তুতিতে যাচ্ছ এবং সেই এক্সামে এই ওড টু আ নাইটিঙ্গেল রয়েছে, তোমাদের পক্ষে আশা করি ওড টু আ নাইটিঙ্গেলের এই ক্লাসগুলো ভীষণ হেল্পফুল হবে। এছাড়াও ওড টু আ নাইটিঙ্গেল সহ মাদ্রাসা সার্ভিস কমিশন, এসএলএসটি, পিএসসি, অ্যাসিস্ট্যান্ট টিচার, নেট, সেট প্রভৃতি বিভিন্ন এক্সামের ফুল সিলেবাস বেসড প্র্যাকটিস সেট, ওয়ান লাইনার্স এবং লাইন বাই লাইন এক্সপ্লেনেশন সহ প্রত্যেকটি টেক্সটের ওপরে ইন ডিটেইল নোটস চাইলে তোমরা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। অল নোটস, প্র্যাকটিস সেট এবং ওয়ান লাইনার্স আর চার্জেবল। আশা করি তোমাদের আগামী এই সমস্ত পরীক্ষাগুলোর কথা মাথায় রেখে বানানো এই সমস্ত গুরুত্বপূর্ণ নোটসগুলি তোমাদের আগামী পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ভীষণই হেল্পফুল হবে। পাশাপাশি তোমরা চাইলে আমাদের পেইড মান্থলি মেম্বারশিপ গ্রুপ জয়েন করতে পারো, যেখানে মাদ্রাসা সার্ভিস কমিশনের উদ্দেশ্যে, পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচারের উদ্দেশ্যে, এসএলএসটির ইন্টারভিউ, নেট, শেড প্রভৃতি বিভিন্ন এক্সাম ওরিয়েন্টেড মান্থলি পেইড মেম্বারশিপ কোর্সেস পেয়ে যাচ্ছ তোমরা খুবই স্বল্প মূল্যে, যেখানে প্রত্যেকটি সিলেবাস কভার করে গুরুত্বপূর্ণ সমস্ত ক্লাসের সহ প্র্যাকটিস সেট, মানে প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেটও তোমরা পেয়ে যাবে। তাই যারা যারা ইচ্ছুক, ডেসক্রিপশন বক্সে আমি নোটস পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এই সমস্ত পেইড মেম্বারশিপ কোর্সের লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে জয়েন করতে পারো। এবং ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে বা আপকামিং যে কোনো এক্সাম রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো ফিরে আসছি আজকের আলোচনাতে আমরা ওড টু আ নাইটিঙ্গেলের পার্ট 3 মানে 4 এবং 5 নাম্বার যে প্যারাগ্রাফ সেটা নিয়ে আলোচনা করব। পার্ট 2তে আমরা প্যারা নাম্বার 3 পর্যন্ত আলোচনা করেছিলাম, পার্ট 3তে আমরা তারপর থেকে আলোচনা করব। তো লাইন বাই লাইন টেক্সট রিডিং শুরু করছি, আশা করছি সবাই ভালোভাবে ফলো করবে। কি বলা হয়েছে দেখো, অ্যাওয়ে অ্যাওয়ে ফর আই উইল ফ্লাই টু দি। একটু আগের পোর্শনটা বলে রাখি, এর আগে আমরা কি রেখেছিলাম, কবি নাইটিঙ্গেলের গান শুনেছিলেন একটা অন্ধকারময় পরিবেশে বসে, এবং তার ওই গান কবিকে নিজের জীবনের দুঃখ, জরা জীর্ণতা, আর্থিক সংকট, ভাইকে হারানোর দুঃখ, সম্পর্কের যে অবনতি বা সম্পর্ক যে স্থায়িত্ব পায়নি, এই সমস্ত বেদনা নিয়ে জীবনের দুঃখে কষ্টে খুবই জর্জরিত। এবং নাইটিঙ্গেলের গানটা শুনে তিনি সেই নাইটিঙ্গেলের সাথে নিজের জীবনের কম্পেয়ার করেছেন, যেখানে তিনি নাইটিঙ্গেলকে বলেছেন সে পার্থিব জীবনের এই সমস্ত দুঃখ কষ্টের বাইরে তার জগতে এই সমস্ত কিছু নেই। তাই তিনি তার ওই গান শুনে তার ওই জগতে চলে যেতে চান, যেখানে এই সমস্ত দুঃখ কষ্ট কিছুই আর অনুভব করার দরকার পড়বে না। তিনি চেয়েছিলেন যে এমন এক ওয়াইন পান করতে বা সেই হিপোক্রিন ঝর্ণার সেই জলধারা পান করতে, যার ওপর ভর করে তিনি নাইটিঙ্গেলের সেই ওয়ার্ল্ডে পৌঁছে যান, যেই ওয়ার্ল্ডে এই সমস্ত রোগ, জ্বালা, জীর্ণতা, দুঃখ, দারিদ্রতা, কষ্টই কোনো কিছুই থাকবে না। তিনি মর্টাল ওয়ার্ল্ডের এই সমস্ত দুঃখ ভুলে গিয়ে, যেখানে ইউতেই মানুষ বিবর্ণ হয়ে যায়, কঙ্কালসার হয়ে যায়, যেখানে তার ভাই টমের মৃত্যুর কথা রেফারেন্স যেন আমরা দেখতে পেয়েছিলাম। এছাড়া ভালোবাসা, যেখানে আজকের ভালোবাসা কালকেই অস্তিত্বহীন বা পুরনো হয়ে যায়, এই যে পার্থিব জগতের এই সমস্ত কিছুর বাইরে তিনি নাইটিঙ্গেলের ওই অজেয় অমর জগতে চলে যেতে চান। এটাই আমরা এর আগের প্যারাগ্রাফ পর্যন্ত দেখেছি। তো এখানে দেখো কি বলেছেন, অ্যাওয়ে অ্যাওয়ে ফর আই উইল ফ্লাই টু দি। কবিতার তীব্র আবেগ প্রয়োগ করেছেন, আবেগে তিনি বাস্তব জগৎ থেকে দূরে সরে যেতে চান। তিনি ঘোষণা করছেন যে তিনি নাইটিঙ্গেলের কাছে উড়ে যাবেন, মানে
কল্পনার মাধ্যমে তার সঙ্গে তিনি মিলিত হবেন। অ্যাওয়ে অ্যাওয়ে, দূরে, অনেক দূরে। ফর আই উইল ফ্লাই টু দি, ফর মানে কারণ আমি তোমার কাছে উড়ে আসবো। মানে কবি এই পৃথিবীতে সেই বার্ধক্য, মৃত্যু, যেটা আগের প্যারাগ্রাফে উল্লেখ করা হয়েছিল, এবং যন্ত্রণার মুখোমুখি হয়ে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। তিনি এই কঠিন বাস্তব জগৎ থেকে মুক্তি পেতে চান, এসকেপিজম। বলেছিলাম প্রত্যেকটি জায়গাতে আমরা এসকেপিজম পাবো। তাই তিনি নাইটিঙ্গেল পাখিকে বলছেন যে তিনি তার সেই সুন্দর এবং চিরস্থায়ী আনন্দের জগতে উড়ে যাবেন, কল্পনার মাধ্যমে উড়ে যাবেন। কল্পনার মাধ্যমে তিনি মুক্তি পেতে চান, এসকেপিজম থ্রু ইমাজিনেশন। এখানে কবি কোনো মদ্যপান বা নেশার মাধ্যমে নয়, বরং আমরা দেখতে পাবো তিনি বলছেন যে পোয়েজি অর্থাৎ কবিতার মাধ্যমে অদৃশ্য এক ডানায় ভর করে তিনি কল্পনার জগতে পৌঁছে যেতে চান। তাহলে এই লাইনটা কবির এক গভীর ইচ্ছাকে প্রকাশ করছে, যেখানে তিনি তার সেই সৃষ্টিশীল কল্পনার মাধ্যমে পার্থিব দুঃখ কষ্ট ভুলে নাইটিঙ্গেলের সেই অমর গানের সাথে নিজেকে একাত্ম করতে চান। অ্যাবে অ্যাবের দ্বারা আমরা রিপিটেশন পাচ্ছি। এছাড়াও দেখো অ্যাবে অ্যাবেতে এখানে এক্সক্লামেশন আমরা পাচ্ছি। উড়ে যাওয়া মানে কল্পনার দ্বারা পলায়ন করা, মেটাফোর এখানে আমরা দেখতে পাচ্ছি। মানে কবি মানুষের জগৎ ছেড়ে শিল্পের মাধ্যমে একটা অতি প্রাকৃত এবং সুন্দর জগতে নিজের আশ্রয় চাইছেন, সেটাই আমরা বুঝতে পারছি। নট চ্যারিওটেড বাই বাকাস অ্যান্ড হিজ পার্টস বাট অন দ্য ভিউলেস উইংস অফ পোয়েসি। দেখো চ্যারিওটেড মানে রথে চড়ে, আবার নট চ্যারিওটেড বাই বলেছে, মানে নট চ্যারিওটেড রথে চড়ে নয়। কবি বলতে চাইছেন যে তিনি মদ্যপান করে বা নেশার ঘোরে নাইটিঙ্গেলের জগতে যেতে চান না। কিন্তু এর আগেরটা আমরা পেয়েছিলাম যে তিনি সেই ওয়াইন পান করতে চান, দিয়ে যেতে চান। এখানে তিনি বলছেন যে না, তিনি মদ্যপান করে বা বাকাসের রথে চড়ে যেতে চান না। বাকাস, বাকাস হচ্ছে রোমান পুরাণে মদ, উর্বরতা, পরমানন্দ, থিয়েটার ইত্যাদির দেবতা। মূলত গ্রিক দেবতা ডায়োনিসাসের সমতুল এই বাকাস দেবতা রোমানদের। আমরা যাকে গ্রিকে ডায়োনিসাস বলি, রোমানে তাকেই আমরা বাকাস বলব, যিনি তার সেই বন্য উন্মত্ত অনুসারী, যাদেরকে মায়নাড বা মিনাড এবং স্যাটার বলা হয়, তাদের জন্যই পরিচিত এবং উন্মাদনার জন্য পরিচিত, যেটা জীবনদায়ক প্রাচুর্য এবং ধ্বংসাত্মক বিশৃঙ্খলা এই দুটোরই কিন্তু প্রতীক। তিনি উল্লাস, হিংস্র উন্মাদনা, জীবন মৃত্যু, সভ্যতা প্রভৃতির প্রতিনিধিত্ব করেন। গ্রিকে আমরা একে ডায়োনিসাস বলি, আর প্রাচীন রোমান পুরাণে একে আঙ্গুর চাষ, দ্রাক্ষারস মানে যেটা মদ বলা হয়, বাইবেলে আমরা উল্লেখ পেয়েছি দ্রাক্ষারসের, উর্বরতা, ধর্মীয় উন্মাদনার দেবতা বলে রোমান পুরাণে ইনাকে উল্লেখ করা হয়। এই বাকাসের জন্মকাহিনীটা বেশ একটা নাটকীয়। তিনি দেবরাজ জুপিটার মানে জিউস যিনি, এবং মর্তের রাজকুমারী সিমিলির সন্তান। সিমিলি যখন গর্ভবতী ছিলেন তখন জুপিটারের স্ত্রী জুনো মানে যে হেরা আর কি, তার প্ররোচনায় তিনি জুপিটারকে বা জিউসকে তার আসল রূপে দেখতে চান। জুপিটার বা জিউসের সেই স্বর্গীয় তেজে সিমিলি ভস্মীভূত হয়ে যান যখন জিউস তার নিজস্ব রূপে আসে, কারণ সিমিলি নিজেই তাকে তার নিজস্ব রূপে দেখতে চেয়েছিলেন। তো জিউস তখন কি করে, যেহেতু সিমিলি গর্ভবতী ছিল, সেই অজাত শিশুকে দ্রুত নিজের উরুতে নিয়ে সেখানে সেলাই করে রাখেন, যেহেতু তার মা ভস্মীভূত হয়ে গিয়েছিল, এবং সেখান থেকেই মানে জিউসের উরু থেকেই ব্যাকাসের জন্ম হয়। এই কারণে এই ব্যাকাসকে কিন্তু দুবার জন্ম নেওয়া দেবতাও বলা হয়। মানে মায়ের উদর থেকে তিনি জন্ম নিয়েছিলেন, মা ভস্মীভূত হয়ে গিয়েছিল, সেই সময় এই অজাত শিশুকে পিতা জিউস কি করেছিল, উরুতে রেখেছিল, এবং পরবর্তীকালে উরু থেকে বের করা হয়, তাই তার দুবার জন্ম বলা হয়। ব্যাকাসকে সাধারণত দুটো রূপে দেখা যায়, কখনো কখনো সুন্দর, খুবই সুন্দর মানে লাবণ্যময় যুবক হিসেবে দেখতে পারি আমরা, কখনো একটা দাড়িওয়ালা প্রৌঢ় হিসেবেও দেখতে পারি। বাকাসের প্রধান অস্ত্র হচ্ছে থাইরাস, এটা একটা লাঠি যার মাথায় পাইন ফল থাকে এবং গায়ে আঙ্গুরের লতা বা আইভি জড়ানো থাকে। আর বাকাসের বাহন কি, তিনি চিতাবাঘ বা প্যান্থারের টানা রথে চড়ে চারিদিকে যাতায়াত করেন। এছাড়াও তার সাথে ষাঁড়, গাধা, ছাগল এগুলোও যুক্ত থাকে। আর পবিত্র হিসেবে মানে তার চিহ্ন হিসেবে আঙ্গুর গাছ, আইভি লতা, ডুমুর গাছ ইত্যাদিকে চিহ্নিত করা হয়। আর বাকাসকে একা কখনো দেখা যায় না, বাকাস একা কখনো ভ্রমণ করেন না, তার সাথে একদল উন্মত্ত অনুসারী সবসময় থাকে, যাদেরকে মিনাটস বা মেনাদ বলা হয়। এরা নারী অনুসারী বাকাসের, যারা নেশাগ্রস্ত অবস্থায় জঙ্গলে নাচ গান করে এবং সেই বন্য সমস্ত আচার অনুষ্ঠান পালন করতে থাকে। এছাড়াও বাকাসের অনুসারীদের মধ্যে সেটায়ার পড়ে। এই সেটায়ার্স হচ্ছে অর্ধেক মানুষ এবং অর্ধেক ছাগল আকৃতির প্রাণী। এরাও আমোদ প্রমোদ, লম্পট স্বভাবের জন্যই পরিচিত। এছাড়া আমরা দেখতে পাই সাইলিনাসকে,
ইনি হচ্ছেন বাকাসের শিক্ষক, বৃদ্ধ একজন শিক্ষক, যিনি প্রায়শই সবসময় মদ্যপ অবস্থাতেই থাকেন। তাহলে মিনার্সের সাথে আমরা এদেরকেও কিন্তু বাকাসের অনুসারী বলতে পারি। রোমে এই বাকাস দেবতার সম্মানে পালিত উৎসবকে বলা হয় বাকানালিয়া। প্রথম দিকে এই উৎসব গোপনীয় ছিল, কিন্তু পরবর্তীকালে এটা ব্যাপক উন্মাদনা এবং বিশৃঙ্খলতার রূপ নেয় এবং 186 বিসিতে রোমান সেনেট এই উৎসবকে কিন্তু নিষিদ্ধ করার চেষ্টা করেছিল, কারণ এটা তৎকালীন সামাজিক শৃঙ্খলার জন্য একটা হুমকি হয়ে দাঁড়িয়েছিল, এতটাই বিশৃঙ্খল ছিল এটা। এছাড়াও আমরা এই বাকাসের সম্পর্কে জানি যে রাজা মিডাস বাকাসের সেবায় সন্তুষ্ট হয়ে বর চেয়েছিলেন যে তিনি যা স্পর্শ করবেন তাই যেন শোনা হয়ে যায়। বাকাস তাকে সেই বর দিয়েছিল, যদিও পরে সেই বর পেয়ে মিডাস অনুশোচনা করেছিল, তবে সেখানেও আমরা বাকাসকে দেখতে পাই। এছাড়া থিসিয়াস যখন অ্যারিয়াডেনেকে জনমানবহীন একটা দ্বীপে ফেলে চলে গিয়েছিল, তখন কিন্তু এই ব্যাকাস দেবতাই তাকে উদ্ধার করে এবং তাকে বিয়ে করে অমরত্ব প্রদান করে। রেনেসা যুগের শিল্পীদের কাছে এই ব্যাকাস অত্যন্ত প্রিয় বিষয় ছিল। মাইকেল অ্যাঞ্জেলো, কারাভাজিও, টিসিয়ান প্রমুখ বিখ্যাত শিল্পীরা তাদের চিত্রকলা এবং ভাস্কর্যে ব্যাকাসকে কিন্তু ফুটিয়ে তুলেছেন, মানে রোমানদের এই দেবতাকে। তাই ব্যাকাস কেবলই যে মদ্যপানের দেবতা তা হয়তো নয়, তিনি সভ্যতা, কৃষি, থিয়েটার, নাট্যকলা ইত্যাদি প্রসারেও কিন্তু পরবর্তীকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে মানা হয়। তো যাই হোক, দেখো সেই ব্যাকাস দেবতার কথা বলা হয়েছে। কি বলা হচ্ছে? নট চ্যারিউটেড বাই ব্যাকাস অ্যান্ড হিজ পার্টস। পার্টস মানে চিতাবাঘ, ব্যাকাস বললাম আমি। তাহলে কবি স্পষ্ট করে জানাচ্ছেন যে তিনি মদের দেবতা ব্যাকাস ও তার চিতাবাঘে টানা রথে চড়ে নাইটিঙ্গেলের কাছে কিন্তু যাবেন না, অর্থাৎ মদ বা নেশার সাহায্যে তিনি নাইটিঙ্গেলের কাছে পৌঁছবেন না, এখানে তিনি বলছেন। তাহলে কিসে পৌঁছবেন? বাট অন দ্য ভিউলেস উইংস অফ পোয়েজি। পোয়েজি মানে কবিতা, কাব্য প্রেরণা। ভিউলেস মানে অদৃশ্য, উইংস মানে ডানা। তাহলে রোমান পুরাণে মদ বা আঙ্গুর ফল এবং আনন্দের দেবতা সেই ব্যাকাস তার সেই চিতাবাঘের দ্বারা, সেই পৌরাণিক কাহিনী অনুযায়ী ব্যাকাসের সেই রথ যেটা চিতাবাঘেরা টেনে নিয়ে যায়, সেই রথে চড়ে কিন্তু তিনি সেই নাইটিঙ্গেলের কাছে, সেই স্বর্গরাজ্যে, নাইটিঙ্গেলকে তিনি মনে করছেন সে স্বর্গ সুখে রয়েছে, তার সুখ বা তার জগতে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, জরাজীর্ণতা নেই। তাই তার কাছে পৌঁছতে হলে স্বর্গীয় সেই রথ লাগবে, কিন্তু বাকাসের ওই রথে চড়ে তিনি পৌঁছবেন না, সেটা তিনি বলেছেন। মানে কবিতার শুরুতে এই পৃথিবীর দুঃখ, কষ্ট, জরা এবং মৃত্যু ভুলে থাকার জন্য তিনি একটা ভিনটেজ ওয়াইনের আকাঙ্ক্ষা করেছিলেন, কিন্তু দেখো এখানে 4th স্ট্যান্জাতে এসে আমরা কি দেখতে পাচ্ছি? তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করে দিলেন এখানে, তাই না? তিনি বুঝতে পারেন যে মদ্যপান বা শারীরিক নেশা সাময়িক, এটা মস্তিষ্ককে কিন্তু স্থবির করে দেয় একদমই। তিনি ঘোষণা করছেন তাই যে তিনি কবিতার অদৃশ্য ডানায় ভর করে নাইটিঙ্গেলের সেই মায়াবী জগতে পৌঁছাবেন। মানে এখানে বাকাস হচ্ছে একটা স্থূল জাগতিক উপায়ে মুক্তি খোঁজার প্রতীক, আর কবিতা হচ্ছে একটা সূক্ষ্ম এবং আধ্যাত্মিক উপায়ে মুক্তি পাওয়ার মাধ্যম। তাই তিনি ওই স্থূল মাধ্যমটাকে, যেটা জাগতিক উপায়ে পাওয়া যাবে, সেটাকে তিনি রিজেক্ট করছেন এবং এই সূক্ষ্ম আধ্যাত্মিক মাধ্যমটাকে তিনি গ্রহণ করছেন নাইটিঙ্গেলের কাছে পৌঁছানোর জন্য। তাই আমরা বলতে পারি যে কবি এখানে বলতে চেয়েছেন মানুষের জীবনের চরম যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি কোনো নেশাদ্রব্যের সাহায্য নেবেন না। চরম যন্ত্রণাটা কি? না সেই প্রিয়জনের মৃত্যু, ভাই টমের মৃত্যু, নিজের অসুস্থতা, ফ্যানি ব্রাউনের সাথে তার সম্পর্ক স্থিতিশীল না হওয়া বা স্থায়ী না হওয়া, এগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু নেশাদ্রব্যের সাহায্য নেবেন না, বরং তিনি সৃজনশীল কল্পনা এবং কবিতার শক্তির মাধ্যমে একটা উচ্চতর এবং সুন্দর জগতে তিনি পাড়ি দেবেন। মদের নেশায় নয়, কবিতার ছন্দে এবং কল্পনার আবেশে নাইটিঙ্গেল পাখির সাথে তিনি মিশে যেতে চান, সেটাই আমরা দেখতে পাচ্ছি। তাই বলেছেন না, ভিউলেস অদৃশ্য, উইংস ডানা, পোয়েজি, কবিতা বা কাব্যিক কল্পনা। অর্থাৎ আমি যাব কিন্তু কবিতার সেই অদৃশ্য ডানায় ভর করে। কার কাছে? নাইটিঙ্গেল, তোমার কাছে। নাইটিঙ্গেলের সেই আনন্দময় জগতে তিনি পৌঁছাতে চান। তিনি আগেই মদ্যপান বা নেশার পথ প্রত্যাখ্যান করে দিয়েছেন। তিনি বিশ্বাস করেন যে কল্পনা শক্তি এবং কবিতা সৃষ্টির ক্ষমতাই তাকে এই যে পার্থিব বা নশ্বর জগৎ থেকে উপরে তুলে নিয়ে যেতে পারে। কেন ভিউলেস বা অদৃশ্য? কবিতা বা কল্পনার কোনো শারীরিক অস্তিত্ব হয় না, তাই তো, তাই ভিউলেস। এর তো কোনো শারীরিক অস্তিত্ব নেই, এটা মানুষের মনের আধ্যাত্মিক এবং মানসিক শক্তি। পাখির ডানা দেখা যায়, কিন্তু কবিতার ডানা তো আর দেখা যায় না, তাই একে ভিউলেস বলা হয়েছে। কবি বোঝাতে চাইছেন যে পার্থিব দুঃখ, জরা এবং মৃত্যু থেকে একমাত্র শিল্প বা সাহিত্যই মানুষকে চিরন্তন শান্তির জগতে নিয়ে যেতে পারে। ইটস ট্রু। তোমরা যারা যারা এই জীবনে দুঃখ কষ্ট ফিল করেছো, এটা কিন্তু কবির সাথে তোমাদেরকে একত্রিত করতে পারবে এই ফিলসফিতে বা এই কথাটার কাছে।
তাহলে এই লাইনের মাধ্যমে কিটস তার রোম্যান্টিক অ্যাস্থেটিক বা রোম্যান্টিক সৌন্দর্য চেতনা প্রকাশ করেছেন আমরা বলতে পারি, তাই তো। রোম্যান্টিক অ্যাস্থেটিক তিনি প্রকাশ করেছেন। তার মতে কঠোর বাস্তবকে জয় করার শ্রেষ্ঠ উপায় হলো সৃজনশীলতা, আর্ট, পোয়েট্রি। শরীর মাটিতে থাকবে, কিন্তু থাকলেও মন বা আত্মা কবিতার ডানায় উড়ে অসীম বা অসীমতার উদ্দেশ্যে পাড়ি দেবে। তিনি মদ খেয়ে মাতাল হতে নয়, বরং কবিতা এবং কল্পনার অলৌকিক শক্তির মাধ্যমে নাইটিঙ্গেলের সাথে একাত্ম হতে চান। এটিই তার কাছে জাগতিক যন্ত্রণা থেকে মুক্তির একমাত্র পথ। নেক্সট কি বলেছেন? দো দ্য ডাল ব্রেইন পারপ্লেক্সেস অ্যান্ড রিটার্ডস, অলরেডি উইথ দি টেন্ডার ইজ দ্য নাইট। পারপ্লেক্সেস মানে বিভ্রান্ত করে, তাই তো। ডাল ব্রেইন নিস্তেজ বা স্থবির মস্তিষ্ক, মানে মানুষের যুক্তি এবং বিচার বুদ্ধিকে বোঝানো হয়েছে। আর রিটার্ডস মানে গতি কমিয়ে দেয়া বা বাধাগ্রস্ত হওয়া। তাহলে যদিও আমার স্থবির মস্তিষ্ক আমাকে বিভ্রান্ত করে এবং আমার গতিকে স্লথ করে, কোন গতি? কল্পনার গতি। যেই কল্পনার গতিতে চড়ে আমি বা যেই কল্পনার উপরে ভর করে আমি ওই নাইটিঙ্গেলের কাছে পৌঁছতে চাই, তাহলে কবি এখানে গভীর মানসিক একটা দ্বন্দ্বকে প্রকাশ করছে। আগের লাইনে তিনি কবিতার অদৃশ্য ডানায় ভর করে ওড়ার কথা বলছেন, কিন্তু এই লাইনে তিনি বাস্তব জীবনের যে সীমাবদ্ধতা, তিনি ওই ডানায় ভর করে যে উড়ে যেতে পারবেন কিনা সেই যে একটা দ্বন্দ্ব, সেই বাস্তব জীবনের সীমাবদ্ধতা চলে আসছে তার মাঝখানে উড়ে যাওয়ার, মানে নাইটিঙ্গেলের কাছে যাওয়ার মাঝখানে যে বাস্তব জীবনের যে সীমাবদ্ধতা চলে আসছে, যদিও তিনি চাইছেন, সেই যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব, সীমাবদ্ধতা বাস্তব জীবনের, এইগুলো তিনি তুলে ধরেছেন। তাই তিনি বলেছেন যে যদিও আমার স্থবির, দো দ্য ডাল ব্রেইন, ডাল মানে নিস্তেজ, স্থবির মস্তিষ্ক, আমার এই নিস্তেজ মস্তিষ্ক পারপ্লেক্সেস মানে কি বিভ্রান্ত করা বা দ্বিধায় ফেলছে, অ্যান্ড রিটার্ডস গতি কমিয়ে দেওয়া বা বাধাগ্রস্ত করছে, মানে মানুষের জড় এবং ক্লান্ত মস্তিষ্ক কল্পনার উড়ানকে ব্যাহত করে এবং ধীর করে দেয়, তবুও কবিতা সেই বাধা অতিক্রম করে। মানে এখানে আমরা অ্যান্টিথেসিস দেখতে পাচ্ছি, জড় মস্তিষ্ক বনাম কল্পনা। মস্তিষ্ক জড় হলে কল্পনা করবে কি করে, তবুও দেখতে পাচ্ছি তাই হচ্ছে। কিডস মনে করছেন যে মানুষের বিচার বুদ্ধি বা ব্রেইন সবসময় যুক্তি খোঁজে, এই যুক্তি মানুষকে মাটির পৃথিবীর সাথেই কিন্তু বেঁধে রাখে। আর কবি যখন কল্পনার জগতে উড়ে যেতে চান, তখন তার এই মানসিক নয়, জাগতিক এই যে মস্তিষ্ক, মানে যেটাকে যুক্তি বলা হচ্ছে, তার এই জাগতিক যুক্তিটা তাকে বাধা দিচ্ছে। মানুষের মস্তিষ্ক সবসময় পার্থিব দুঃখ, জড়া এবং দুশ্চিন্তার কথা মনে করিয়ে দিচ্ছে। এই জাগতিক চিন্তাই হলো সেই ডাল ব্রেইন। বোঝা গেছে? যেটা কবির সেই কাব্যিক উড়ানে বাধা দিচ্ছে। কারণ ব্রেইন সবসময় যুক্তি খোঁজে, তাহলে ডাল ব্রেইন হয়ে যাচ্ছে। কারণ এই যুক্তিটা তাকে পার্থিব জীবনের দুঃখের কথা মনে করিয়ে দিচ্ছে, ফলে তিনি আর উড়ান দিতে পারবেন কিনা সেই দ্বিধাগ্রস্ত হচ্ছেন। তাহলে এই যে পারপ্লেক্স বলা হয়েছে, এখানে কবি তার নিজের মনের সেই ইচ্ছা শক্তি, মানে কবিতা, এবং শরীরের সীমাবদ্ধতা মানে মস্তিষ্ক, এই দুটোর মধ্যে একটা যে লড়াইয়ে পড়ে গেছেন সেটা তিনি তুলে ধরেছেন। কবি উড়ে যেতে চাইছেন ইচ্ছা শক্তি বা কবিতার উপরে ভর করে, কিন্তু তার মস্তিষ্ক, ডাল ব্রেইন মানে যুক্তি বা সচেতনতা, বাস্তব সচেতনতা যেটা, সেটা তাকে আটকে রাখছে। তাহলে কবি কল্পনা করতে চাইছেন, কিন্তু তার যুক্তিপ্রবণ মস্তিষ্ক তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে তিনি একজন নশ্বর মানুষ, এই কঠিন জগৎটা ছেড়ে যাওয়া তার পক্ষে এতটা সহজ হবে না। মানুষের বুদ্ধি বা চিন্তা অনেক সময় তার সৃজনশীলতার পথে বাধা সৃষ্টি করে। এটাই এখানে কিডসের মূল আক্ষেপ, আমরা সেটা বুঝতে পারছি। তিনি কবিতার অদৃশ্য ডানায় ওড়ার সময় নিজের যুক্তি এবং বিচার বুদ্ধি তার প্রধান অন্তরায় হয়ে যে দাঁড়াচ্ছে সেটা স্বীকার করছেন। কারণ মস্তিষ্ক তাকে কঠোর বাস্তবের কথা মনে করিয়ে দিচ্ছে, ফলে তিনি সেইটা আর করতে পারছেন না, কবিতার কল্পনায় চড়ে নাইটিঙ্গেলের কাছে পৌঁছতে পারছেন না। অলরেডি উইথ দি টেন্ডার ইজ দ্য নাইট, এখানে আমরা দেখব যে চরম উত্তেজনার মুহূর্ত একটা তৈরি হয়েছে, মানসিক প্রশান্তিকে প্রকাশ করছে এই লাইনটা। অলরেডি উইথ দি, আমি এখনই তোমার সাথে, মানে এখানে তুমি বলতেছি নাইটিঙ্গেল, টেন্ডার ইজ দ্য নাইট, রাত্রি আজ খুব কোমল বা মায়াবী। তাহলে আগের লাইনে তিনি কি বলেছিলেন? অদৃশ্য ডানায় ভর করে নাইটিঙ্গেলের কাছে পৌঁছবেন, তারপর একটা দ্বিধাদ্বন্দ্ব চলে এসেছে। তো কবি এখানে অনুভব করছেন যে তিনি সফলভাবে কল্পনার জগতে পৌঁছে গেছেন। তাহলে দেখো কি হলো, প্রথমে পৌঁছবেন, তারপর একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে, আবার এই লাইনে দেখছি আমরা তিনি সফলভাবে কিন্তু পৌঁছেও গেছেন, কল্পনার জয় হয়ে গেছে। তাহলে এখানে আমরা এসে বুঝতে পারছি, তাহলে আগের লাইনে কিন্তু কি ছিল? বিভ্রান্তি ছিল, পারপ্লেক্সাস, রিটার্ড, গতি কমে গেছিল। পরের লাইনে তিনি নিজেকে আবার কল্পনা করেছেন, অলরেডি উইথ দি, পৌঁছে গেছেন তিনি নাইটিঙ্গেলের কাছে। পৃথিবীতে নেই তার মন বা কল্পনা, এখন নাইটিঙ্গেলের সেই অন্ধকার বন্যভূমিতে পৌঁছে গেছে। তাই তিনি বলছেন অলরেডি উইথ দি, এখানে তিনি পৌঁছে গিয়ে তারপরে বলছেন। বোঝা গেছে?
মানে এই বাক্যটি কবির সেই তাৎক্ষণিক মানসিক রূপান্তরকে বোঝাচ্ছে। আগের লাইনেই এক ছিল, পরের লাইনে এক। আগের লাইনে তিনি দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন, পরের লাইনে বলছেন আমি পৌঁছে গেছি তোমার কাছে। পরের লাইনেই আমরা দেখতে পাচ্ছি যে তিনি তার কাছে পৌঁছে গিয়ে বলছেন টেন্ডার নাইট, কোমল রাত। মানে এখানে রাতটা শুধুমাত্র অন্ধকার নয়, বরং অত্যন্ত মায়াবী এবং শান্ত। এবং এই অন্ধকার কবিকে ভয় দেখাচ্ছে না, বরং তাকে বাস্তবের রূঢ় আলো থেকে আড়াল করে শান্তি দিচ্ছে। তাহলে দেখো, অন্ধকার মানে কি? ভয়, তাই না? আমাদের সমস্ত কিছু চোখের সামনে ঝাপসা হয়ে যাওয়া, সমস্ত সমস্যা যেন। কিন্তু এই যে টেন্ডার নাইট, এখানকার যেই অন্ধকার, এটা যেন তাকে সেই রূঢ় বাস্তবতা থেকে আড়াল করেছে এবং শান্তি দিচ্ছে, যৌক্তিক জগৎ থেকে মুক্তি দিচ্ছে। কবি যখন বলছেন যে রাতটা টেন্ডার, তখন তিনি বলছেন যে পৃথিবীর দুঃখ কষ্ট এখন অনেক দূরে তার থেকে, সেই দুঃখ কষ্ট থেকে তিনি অনেক আড়ালে, সেটাই টেন্ডার। তিনি এখন এমন এক জগতে যেখানে কেবল সৌন্দর্য এবং সঙ্গীতের অস্তিত্ব আছে। তাহলে নেগেটিভ ক্যাপাবিলিটি আবার আমরা দেখতে পাচ্ছি, নিজের অস্তিত্বকে ভুলে গিয়ে অন্য কোনো সুন্দর সত্তার সাথে একাত্ম হওয়ার ক্ষমতা তিনি এখানে প্রকাশ করেছেন। যদি যুক্তিগত দিক থেকে ভাবতে চান, তিনি তো নিচেই রয়েছেন, পার্থিব জগতেই, মাটিতেই রয়েছেন, পৃথিবীতেই রয়েছেন। কিন্তু যুক্তি দিয়ে ভাবলে হবে না, নেগেটিভ ক্যাপাবিলিটির উদ্দেশ্যই তাই। কোনো কিছুর পেছনে নিজের বুদ্ধি বা যুক্তি দিয়ে দেখলে হবে না। তাই তিনি এখন কল্পনার জগতে চলে যে পৌঁছে গিয়েছেন। নেগেটিভ ক্যাপাবিলিটি আমরা দেখতে পাচ্ছি, তিনি নিজের সত্তাকে ভুলে গিয়ে তিনি এক্ষেত্রে নাইটিঙ্গেলের সাথে একাত্ম হওয়ার ক্ষমতা প্রকাশ করেছেন। তিনি এখন পুরোপুরিভাবে তার কল্পনা এবং পাখির গানের জগতের অংশ হয়ে উঠেছেন। তাই তো এই যে টেন্ডার ইজ দ্য নাইট, এটা দেখে কি মনে পড়ছে? বিখ্যাত মার্কিন লেখক এফ স্কট ফিটজেরাল্ড তার বিখ্যাত উপন্যাস টেন্ডার ইজ দ্য নাইট, এই যে শিরোনামটা বা টাইটেলটা, এটা কিন্তু তিনি কিটসের এই ওড টু আ নাইটিঙ্গেল থেকেই নিয়েছিলেন। এই পংক্তিটা থেকেই, মানে এই প্যারাগ্রাফের এই লাইনের এই অংশটা থেকেই কিন্তু এফ স্কট ফিটজেরাল্ড তার বিখ্যাত উপন্যাস টেন্ডার ইজ দ্য নাইটের টাইটেলটা গ্রহণ করেছেন। তাহলে এই লাইনে আমরা বলতে পারি যে কবি বোঝাতে চেয়েছেন যে তার কল্পনা শক্তি এতটাই তীব্র যে তিনি মুহূর্তের মধ্যে নিজেকে নাইটিঙ্গেল পাখির সাথে আবিষ্কার করে ফেলেছেন। যখন তিনি তার আগের লাইনেই বলছিলেন একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে, বাস্তব তাকে বাধা দিচ্ছে, পরের লাইনে আবার তিনি বলছেন তিনি পৌঁছে গিয়েছেন। মানে সেই রাতের শান্ত মায়াবী পরিবেশে আবার পৌঁছে গিয়ে তিনি এক পরম শান্তি অনুভব করছেন, সেটাও তিনি পরের লাইনে বলছেন। অ্যান্ড হ্যাপলি দ্য কুইন মুন ইজ অন হার থ্রোন ক্লাস্টার্ড অ্যারাউন্ড বাই অল হার স্টারি ফেজ। দেখো আবার এখানে কি বলছে, হয়তো আকাশে চাঁদ রানীর মতো তার সিংহাসনে অধিষ্ঠিত। হ্যাপলি, হ্যাপলি মানে হয়তো, মানে বাই চান্স, বাই এনি চান্স, পারহ্যাপস, এটা একটা আর্কেইক অ্যাডভার্ব। বোঝা গেছে? হ্যাপলি হচ্ছে একটা আর্কেইক অ্যাডভার্ব, মানে পারহ্যাপস বা বাই চান্স, বাই এনি চান্স, হয়তো। তাহলে তিনি এখানে কি বলছেন যে হ্যাপলি, সম্ভবত, পারহ্যাপস, বাই এনি চান্স, কুইন মুন, রানী চাঁদ। মানে কবি এখানে চাঁদকে একজন রাজকীয় রানীর সাথে তুলনা করেছেন। দেখো কুইন মুন ক্যাপিটাল করা রয়েছে, তাহলে রাজকীয় রানী হিসেবে দেখছেন তিনি চাঁদকে। তাহলে সম্ভবত রানী চাঁদ তার সিংহাসনে, মানে আকাশে বসে আছেন। এখানে আমরা কবির কাল্পনিক জগতের এক অনন্য বর্ণনা পাচ্ছি। কিটস এখানে চাঁদকে একজন রানী রূপে কল্পনা করেছেন। তিনি রোমান্টিক কবিতার একটা বৈশিষ্ট্য এখানে তুলে ধরেছেন, এবং তিনি যে রোমান্টিক কবি সেটা তো পরিষ্কারই বোঝা যাচ্ছে এটার দ্বারা, যেখানে প্রকৃতির উপাদানকে মানুষের রূপ দেওয়া হচ্ছে। কারণ মানুষ বসে থাকে সিংহাসনে, এখানে চাঁদ বসে আছে প্রকৃতির উপাদান হিসেবে, পার্সোনিফিকেশন। গ্রিক পুরাণে চাঁদের দেবী হিসেবে কে পরিচিত? ডায়ানা বা সিনথিয়া। এখানে পরোক্ষভাবে কিন্তু সেই ডায়ানা বা সিনথিয়ার কথাই মনে করিয়ে দেওয়া হচ্ছে। কবি এখন নাইটিঙ্গেলের মায়াবী জগতে পৌঁছে গেছেন। সেখানের পরিবেশ এতটাই সুন্দর যে তিনি কল্পনা করছেন মেঘমুক্ত আকাশে চাঁদ তার পূর্ণময় মহিমায় সিংহাসনে বসে রাজত্ব করছে। কোথায় হচ্ছে সব কিছু? নাইটিঙ্গেলের জগতে হচ্ছে, বারবার করে বলছি। এটা কিন্তু তিনি নাইটিঙ্গেলের জগতে দেখছেন, যেগুলো তিনি এখানে বর্ণনা করছেন। মানে পার্থিব জগতের বিশৃঙ্খলা থেকে তিনি দূরে এক শান্ত রাজকীয় স্বর্গীয় অনুভূতি এখন পাচ্ছেন, সেটাই তিনি বলছেন। এবং ঠিক তার পরের লাইনে কি বলেছেন দেখো, ক্লাস্টার্ড অ্যারাউন্ড বাই অল হার স্টারি ফেস, তার চারপাশে তারারূপী পরীরা ভিড় করে আছে। অর্থাৎ চাঁদ এখানে রানী এবং তার চারপাশে তারকারাজি হলেন তার অনুগত পরী। যখন কবি ডানায় ভর করে নাইটিঙ্গেলের অন্ধকার বনে পৌঁছে গেছেন, তখন তিনি সরাসরি চাঁদকে দেখতে না পেলেও কল্পনা করছেন যে উপরের আকাশে চাঁদ তারারূপী পরীদের নিয়ে এক রাজকীয় রানীর মতো বসে আছে। তাই তিনি বলছেন ক্লাস্টার্ড অ্যারাউন্ড, চারপাশে ভিড় করে থাকা, মানে দলবদ্ধ হয়ে থাকা। স্টারি, তারকাময়, তারার মতো উজ্জ্বল। ফেজ, FAYS, ফেজ মানে পরী,
ফেইরিজ যেটাকে বলি। প্রাচীন ইংরেজিতে এটাকে ফে বলা হতো, ঠিক আছে, এটাকে ফে বলা হতো প্রাচীন ইংরেজিতে, যেটাকে আমরা ফেইরিজ বলি। বোঝা গেছে? ফেইরিজ। তাহলে তারারূপী পরীরা চারপাশ থেকে ঘিরে রেখেছে তাদের রানী চাঁদকে। মানে এর আগের লাইনে চাঁদকে রানী বা কুইন মুন হিসেবে কল্পনা করেছেন, আর এই লাইনে তিনি আকাশের তারাদের কল্পনা করছেন যারা কিনা রানীর অনুগত পরী বা সহচরী হিসেবে রয়েছে। এখানে কবি একটা রূপকথার মতো পরিবেশ তৈরি করেছেন। আকাশের চাঁদ, তার চারপাশে তারাদের এই দৃশ্য এক মায়াবী যেন রাজসভা। রানীর চারপাশে তার এই সহচরী পরীরা, যেখানে রানী তার পরিবেষ্টিত সেই সিংহাসনে বসে আছেন। কিটস যখন নাইটিঙ্গেলের গভীর অন্ধকার বনে অবস্থান করছেন, তখন তিনি নিচ থেকে ওপরের আকাশের এই উজ্জ্বল দৃশ্যের কথা কল্পনা করছেন, এবং এটা কবির মনের সেই অতি প্রাকৃত, সুপার ন্যাচুরাল এবং সুন্দর জগতের একটা বর্ণনা আমরা বলতে পারি। তিনি কল্পনা করছেন যে আকাশে চাঁদ রানী হয়ে আছে এবং উজ্জ্বল তারকারা যেন ছোট ছোট পরী হয়ে তাকে ঘিরে রয়েছে, তার চারিদিকে ভিড় করে আছে। এটা কবির রোম্যান্টিক কল্পনার একটা অসাধারণ ইমেজারি। নাইটিঙ্গেলের জগৎটা যে কেবল গান বা অন্ধকারেই সীমাবদ্ধ তা নয়, মহাজাগতিক সৌন্দর্যে ভরপুর। চাঁদ তারাদের এই মিলন মেলা এ যেন একটা শান্ত এবং অপার্থিব দৃশ্যের অবতারণা করে, যেটা পৃথিবীর দুঃখ বেদনা থেকে অনেক অনেক দূরে যেন। তারপরে দেখো, বাট হেয়ার দেয়ার ইজ নো লাইট। এখানে আবার একটা নাটকীয় মোড় দেখা দিচ্ছে, দেখো, বাট হেয়ার, কিন্তু এখানে, অর্থাৎ নাইটিঙ্গেল পাখির সেই গভীর বনভূমির ভেতরে, দেয়ার ইজ নো লাইট, কোনো আলো নেই। মানে এখানে মানে বনের ভেতরে কোনো আলো নেই। আগের লাইনে কি বললেন? আকাশের সেই উজ্জ্বল দৃশ্য, চাঁদ, তারারূপী পরীদের কথা। কিন্তু এখানে এসে তিনি নিজের বর্তমান অবস্থার কথা আবার বলছেন। সেই যে কন্ট্রাস্ট, বৈপরীত্য দেখাচ্ছেন আকাশের উজ্জ্বল আলোকোজ্জ্বল জগতের সাথে নাইটিঙ্গেলের এই নিবিড় অন্ধকার বনভূমির একটা চমৎকার একটা কন্ট্রাস্ট বা বৈপরীত্য এখানে তিনি ফুটিয়ে তুলেছেন। আকাশে আলো থাকলেও কবি যেখানে বসে রয়েছেন, সেই জায়গাটা যেখানে তিনি অবস্থান করছেন, মানে সেই কল্পনাতে, সেখানে ঘুটঘুটে অন্ধকার। কিটসের কাছে এই অন্ধকার ভয়ের নয়, বরং আরাম এবং প্রশান্তির। তিনি একে এমব্লেমড ডার্কনেস বলেছেন। কিন্তু এই অন্ধকার তাকে বাইরের জগতের রূঢ় বাস্তব থেকে আড়াল করে রাখে। মানে আলো নেই বলে কবি কিছু দেখতে পাচ্ছেন না, তাই তার দেখার ক্ষমতা এখন ঘ্রাণ এবং শ্রবণের শক্তিতে রূপান্তরিত হয়েছে, আমরা দেখতে পাবো। তিনি শুধু ফুলের গন্ধ, পাখির গান দিয়ে এই জগৎটাকে অনুভব করছেন। তাই কিটস এই অন্ধকারের মাধ্যমে অবচেতন মনের গভীরতাটা বুঝিয়েছেন। বাস্তব জগৎ আলোর মতো স্পষ্ট এবং যন্ত্রণাদায়ক, কিন্তু কল্পনার এই অন্ধকার জগৎটা অনেক বেশি রহস্যময় এবং শান্তিদায়ক। এখানে বাস্তব জগতের সেই নিষ্ঠুরতা তাকে ছুঁতে পারছে না। কোনো আলো নেই বলেই কবি সম্পূর্ণভাবে নাইটিঙ্গেলের সুরে এখানে ডুবে যেতে পারছেন, সেটাই এখানে তিনি বোঝাতে চাইছেন। এই জায়গাটা একটু ভালোভাবে খেয়াল করবে, একটু জটিল অর্থ রয়েছে, বা বোঝার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে কবি বলতে চেয়েছেন যে আকাশের চাঁদ তারা উজ্জ্বল হলেও তিনি সেখানে নাইটিঙ্গেলের সাথে একাত্ম হয়ে আছেন। সেই বনভূমিটি অন্ধকারে রয়েছে যেখানে তার অবস্থান। এই অন্ধকার আবার কবিকে পার্থিব জগৎ থেকে বিচ্ছিন্ন করছে, এক গভীর আধ্যাত্মিক শান্তিতে নিমগ্ন হতে সাহায্য করছে। যদিও এটা অন্ধকার, কারণ এটা পৃথিবীর এই বাস্তব রূঢ়তা থেকে তাকে সেভ করছে, সেটাই তিনি বলতে চাইছেন। সেভ হোয়াট ফ্রম হেভেন ইজ উইথ দ্য ব্রিজেস ব্লুম। কি বলছে দেখো, শুধু সামান্য আলো বাতাসের সঙ্গে আকাশ থেকে ভেসে আসছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগের লাইনের সাথে এটা যুক্ত রয়েছে সরাসরি। সেভ হোয়াট, যতটুকু বা যেটুকু ছাড়া, মানে এক্সেপ্ট হোয়াট, ফ্রম হেভেন, আকাশ বা স্বর্গ থেকে, উইথ দ্য ব্রিজেস, ব্রিজেস মানে জেন্টল উইন্ড ব্লোন, মানে বাতাসের ঝাপটায় বয়ে আসা। মানে আকাশ থেকে বাতাসের ঝাপটায় যেটুকু বয়ে আসছে, কোনটুকু না বলা হয়েছিল দেখো, লাইট, লাইটের কথা বলা হয়েছে। সেভ হোয়াট, যেটুকু ছাড়া, আলোর কথা বলা হয়েছে। মানে সবকিছু ছাড়া যেটুকু আলো কি হয়েছিল, বাতাসের ঝাপটায় বয়ে আসছিল, সেটুকু ছাড়া আর কোনো আলো কিন্তু এখানে নেই। কারণ কবি আগেই বলেছেন যে নাইটিঙ্গেলের সেই গভীর বনভূমি অন্ধকারে আচ্ছন্ন, আর এই লাইনে তিনি সেই অন্ধকারের প্রকৃতি আরো স্পষ্ট করে দিচ্ছেন। বনটা এতই ঘন যে চাঁদ বা তারার আলো সরাসরি সেখানে পৌঁছতে পারছে না। কেবল যখন বাতাস বইছে তখন গাছের ডালপালাগুলো কি হচ্ছে, একটু নড়ে উঠছে, তখন সেই নড়ে যাওয়া ডালপালার মাঝখান দিয়ে ওপর থেকে খুব সামান্য পরিমাণ আলো এসে, যতটুকু ডালপালাগুলো যখন নড়ছে সেই সময় যতটুকু আলো এসে পড়ছে। মানে একদমই রহস্যময় পরিবেশ। এই সামান্য আলো এবং মূলত অন্ধকারের এই সংমিশ্রণ বনের ভেতরে একটা সুপার ন্যাচারাল এবং রহস্যময় পরিবেশ তৈরি করেছে। এটা কোনো ভুতুড়ে অন্ধকার নয়, বরং একটা শান্ত এবং পবিত্র অন্ধকার। হেভেন বলা হয়েছে দেখো, প্রকৃতির ছোঁয়া।
হেভেন শব্দটার দ্বারা তিনি সেই আলোটুকুকে পবিত্র বা স্বর্গীয় হিসেবে তুলে ধরেছেন, যে বনভূমিটি পৃথিবীর সাধারণ জগতের অংশ নয়, বরং একটা উচ্চতর সুন্দর জগতের অংশ। কি দারুণ ইমেজারি দেখো! নিঝুম অন্ধকার বন, শীতল বাতাস বইছে, আর গাছের পাতার ফাঁক দিয়ে ক্ষণে ক্ষণে চাঁদের আলোটার ঝিলিক গিয়ে পড়ছে। এই যে অন্ধকার, এই অন্ধকারেই তিনি থাকতে চান, কারণ এই অন্ধকার থেকেই ঘ্রাণ এবং শ্রবণ শক্তির মাধ্যমে প্রকৃতির সমস্ত কিছুকে আরো বেশি যেন অনুভব করতে পারছেন। নাইটিঙ্গেলের বনটা পুরোপুরি অন্ধকার, দমকা বাতাসে গাছের পাতা নড়লে স্বর্গীয় আকাশের সামান্য যেটুকু আলো চুইয়ে ভেতরে পড়ছে বা আসছে, সেটুকুই ওই বনের একমাত্র আলোর উৎস। বাকি সবটাই একটা শান্ত মায়াবী অন্ধকার, যেটা তাকে শান্তি দিচ্ছে। থ্রু ভার্ডোরাস গ্লুম অ্যান্ড ওয়াইন্ডিং মোজি ওয়েস, এখানেও আমরা আবার ইমেজারি দেখতে পাচ্ছি। ভার্ডোরাস, সবুজ গাছপালায় ঘেরা বা চিরসবুজ। ভার্ডোরাস গ্লুম মানে চিরসবুজের যেই ঘন অন্ধকার, সবুজের অন্ধকার যেটাকে বলে, এতটাই ঘন সবুজ যে অন্ধকারময়, সেটাকে ভার্ডোরাস বলা হচ্ছে। থ্রু ভার্ডোরাস গ্লুম, গ্লুম মানে কি? অন্ধকার। তাহলে ভার্ডোরাস এখানে অ্যাডজেক্টিভ। বলা হচ্ছে সবুজ গাছপালায় ঘেরা চিরসবুজ অন্ধকার বা ছায়াময় স্থান, এখানে ঝোপঝাড়ের সেই গভীর ছায়াকে বোঝানো হয়েছে। ওয়াইন্ডিং বা উইন্ডিং মানে আঁকাবাঁকা, টুইস্টিং। মোজি ওয়েস মানে কি? শ্যাওলা আবৃত পথ, মানে সবুজ পাতার গভীর ছায়া আর শ্যাওলা ঘেরা আঁকাবাঁকা পথের মধ্য দিয়ে কি? ওই যে আলো এসে পড়েছিল যখন পাতাগুলো একটু নড়ে উঠছিল। কবি কল্পনার জগতে এখন নাইটিঙ্গেল পাখির সেই আদিম ও নিভৃত বাসস্থানে যে পৌঁছে গেছেন, সেইটাই তিনি এখানে পরিষ্কারভাবে বলছেন। প্রকৃতির সেই গভীরতাটা তিনি দেখাতে চেয়েছেন ভার্ডোরাস গ্লুম বলে। ভার্ডোরাস গ্লুম বলতে এমন এক অন্ধকারের কথা তিনি বলেছেন যা কখনোই ভয়ের নয়, বরং সজীবতায় ভরা। গাছের ঘন সবুজ পাতার কারণে সেখানে দিনের বেলাতেও আলোর ছোঁয়া পৌঁছায় না, ফলে একটা শান্তময় পরিবেশ তৈরি হয়েছে। এবং এই যে উইন্ডিং বা ওয়াইন্ডিং মোজি ওয়েজ ইঙ্গিত দিচ্ছে যে এই পথটা মানুষের দ্বারা ব্যবহৃত হয়নি কখনো, এটা সম্পূর্ণ প্রাকৃতিক এবং প্রাচীন। শ্যাওলা পড়া আঁকাবাঁকা পথটা নির্জনতা এবং পরম শান্তির প্রতীক কবির কাছে। কিটস এখানে আমাদের চোখের সামনে একটা দৃশ্য ফুটিয়ে তুলেছেন, যেখানে আমরা সবুজ বনের ঘ্রাণ পাচ্ছি, অন্ধকারের শীতলতা পাচ্ছি, শ্যাওলার নরম অনুভূতি অনুভব করতে পারছি। তাহলে বাস্তব জগৎ থেকে তিনি যে সম্পূর্ণ বিচ্ছিন্ন, সেটা এখানে এসে শেষ হয়েছে দেখতে পাচ্ছি। তিনি এখন মানুষের তৈরি সোজা এবং কঠোর রাস্তা ছেড়ে প্রকৃতির সেই আদিম আঁকাবাঁকা ছায়াপথময় পথে প্রবেশ করেছেন। এই অন্ধকার এবং শ্যাওলা ঢাকা এই পথটাই হচ্ছে সেই মাধ্যম, যার মাধ্যমে কবিতার আত্মাকে নাইটিঙ্গেলের সঙ্গে অমর সঙ্গীতের সাথে মিলিয়ে দিতে চান। কল্পনার মাধ্যমে এমন এক গভীর অরণ্যে তিনি পৌঁছে গেছেন এখন, যেখানে ঘন সবুজ পাতার ভিড়ে আলো আর পৌঁছতে পারছে না, সবুজ অন্ধকার, ভার্ডোরাস গ্লুম। এবং যেখানে যাতায়াতের পথগুলো কি হয়ে গেছে না, মোজি, একদম শ্যাওলা আবৃত, মানে সেখানে মানুষ চলাচল করেনি। পরিবেশটা মানুষের রূঢ় জগৎ থেকে অনেক অনেক দূরে এবং শান্তিময় এবং শাশ্বত সৌন্দর্যের জগৎ। কারণ এই পরিবেশটা অন্ধকার হলেও শান্তিময় কেন? কারণ বাস্তব জীবনের দুঃখ কষ্ট থেকে এই পরিবেশটা থেকে আড়াল করে রেখেছে, সেগুলো ভুলে যেতে সাহায্য করেছে, তাই শান্তি পাচ্ছেন এখানে। এবং অবশ্যই প্রকৃতির অংশ, শাশ্বত সৌন্দর্যের প্রতীক যেন এখানে, এটা বোঝা গেছে। তাহলে এই অংশে আমরা দেখলাম যে তিনি মদের মাধ্যমে পালিয়ে যেতে চান না, সেই ধারণাকে সম্পূর্ণ পরিত্যাগ করে কল্পনা কবিতার মাধ্যমে মুক্তির পথ খুঁজেছেন এবং সেটাকে পথ হিসেবে গ্রহণও করেছেন। বাকাসের রথে চড়ে যেতে চান না, কবিতার অদৃশ্য ডানায় তিনি নাইটিঙ্গেলের কাছে যেতে চান। চাঁদ, তারা এবং কোমল রাতের মাধ্যমে এক স্বপ্নময় একটা পরিবেশ সৃষ্টি হয়েছে তার রচনায়, আমরা দেখতে পেয়েছি এখানে। তবে বনভূমির সেই অন্ধকার দেখাচ্ছে যে কল্পনার জগৎ রহস্যময় এবং ইন্দ্রিয়ের অতীত। আর এই অংশটা রোম্যান্টিক ফিলসফির একটা মূল বিশ্বাস প্রকাশ করে, সেটাও আমরা দেখতে পাই যে কবিতার কল্পনা শক্তি মানুষকে বাস্তবতার সীমাবদ্ধতা থেকে মুক্ত করতে পারে। সেটাই আমরা এই প্যারাগ্রাফে বুঝতে পারছি কিটসের এই রচনা দ্বারা। মদ পরিত্যাগ করে কবিতার কল্পনা শক্তিকে নাইটিঙ্গেলের কাছে পৌঁছানোর শ্রেষ্ঠ মাধ্যম হিসেবে তিনি এখানে প্রতিষ্ঠা করেছেন। আশা করি এই অংশটা বোঝা গেছে, কারো কোথাও অসুবিধে নেই। নেক্সট, I cannot see what flowers are at my feet, nor what soft incense hangs upon the box. তাহলে এখানে গভীর অন্ধকারে কবি চোখে না দেখেও গন্ধ এবং কল্পনার মাধ্যমে প্রকৃতিকে অনুভব করছেন। কল্পনার সেই শ্রেষ্ঠত্ব এই অংশে আমরা দেখতে পাবো। কি বলেছেন? I cannot see what flowers are at my feet. আমি দেখতে পাচ্ছি না
কি কি ফুল আমার পায়ের কাছে ফুটে আছে, মানে আমার পায়ের কাছে কি কি ফুল ফুটে আছে আমি দেখতে পাচ্ছি না। কবির এক অনন্য মানসিক এবং শারীরিক অবস্থাকে প্রকাশ করছে এই লাইনটা। আগের প্যারাগ্রাফে আমরা কি দেখেছিলাম, কবি বলেছিলেন যে নাইটিঙ্গেলের সেই গভীর অন্ধকার বনে তিনি পৌঁছে গেছেন, কোনো আলো নেই, দেয়ার ইজ নো লাইট। এই অন্ধকারের কারণেই কবির দৃষ্টিশক্তি কি হয়েছে, এখন অকেজো, তিনি চোখে দেখতে পাচ্ছেন না, অন্ধকার রয়েছে, তিনি এখন দেখতে পাচ্ছেন না, দৃষ্টিশক্তি এখন অকেজো। তো শিফট অফ সেন্সেস দেখতে পাচ্ছি, তাহলে যেহেতু চোখে দেখতে পাচ্ছেন না, সেন্সটা শিফট হয়ে গেছে, ইন্দ্রিয়টার স্থানান্তর হয়ে গেছে। কিডস এখানে দেখাতে চেয়েছেন যে যখন আমাদের একটা ইন্দ্রিয় মানে দৃষ্টিশক্তি এখানে কাজ করছে না, কারণ অন্ধকারে দেখতে পাচ্ছেন না, তখন অন্যান্য ইন্দ্রিয়গুলো যেমন ঘ্রাণ, শ্রবণ মানে ইয়ার, নোজ, এগুলো সজাগ হয়ে উঠছে। কবি চোখে ফুল দেখতে পাচ্ছেন না, কিন্তু তিনি ফুলের সুগন্ধটা বুঝতে পারছেন যে সেখানে কি কি ফুল আছে। তাহলে এক্ষেত্রে এমব্লেমড ডার্কনেস আমরা দেখতে পাবো, পরের লাইনেই রয়েছে এই কথাটা। কবি এই অন্ধকারকে ভয় পাচ্ছেন না, বরং এই অন্ধকারের কারণে তিনি প্রকৃতির সেই সৌন্দর্যকে আরো গভীরভাবে অনুভব করছেন, সেটাই বলতে চাইছেন। তিনি দৃষ্টির চেয়ে অনুভূতির ওপরে এখানে বেশি জোর দিয়েছেন। কিডসের কবিতা সবসময় ইন্দ্রিয় প্রবণ হয়, সেটা আমরা জানি, এখানে আরো বেশি করে আমরা বুঝতে পারবো। এবং এই লাইনটা প্রমাণ করে দিচ্ছে তিনি যেন পুরোপুরি পার্থিব জগৎ থেকে অনেক অনেক দূরে। বাস্তব জগতে আমরা চোখ দিয়ে সৌন্দর্য বিচার করি, কিন্তু কল্পনার জগতে আমরা কি করি, নিভৃত বনে কবি তার কল্পনার জগতে অন্তরাত্মা এবং ঘ্রাণ শক্তি দিয়ে সৌন্দর্য উপভোগ করছেন। তার মানে তিনি নিশ্চয়ই বাস্তব জগতে নেই, প্রচুর দূরে রয়েছেন। কবি এরপর এক এক করে বিভিন্ন ফুলের নাম বলবেন, আমরা দেখতে পাবো, সেই কস্তুরী গোলাপ, সেই ভায়োলেট, এই সমস্ত কিছু বলবেন। আর মজার বিষয় হলো তিনি এগুলো দেখে বলছেন না, কিন্তু সবগুলোর তিনি গন্ধ শুনছেন, সেন্টটা পাচ্ছেন, তাই অনুমান করে এগুলোর নাম বলছেন। এটা হচ্ছে কিডসের বিশেষ একটা কবি প্রতিভা, সেন্সুয়াসনেস। তার সেন্সুয়াসনেসের বড় উদাহরণ হচ্ছে এই জায়গাটি। নাইটিঙ্গেলের মনটি এতটাই অন্ধকার যে কবি তার পায়ের নিচের ফুলগুলো দেখতে পাচ্ছেন না, তবে অন্ধকারের মধ্যেই তিনি তার ঘ্রাণ শক্তির মাধ্যমে প্রকৃতির এক গভীর এবং রহস্যময় সৌন্দর্যে তিনি ডুবে আছেন, যেখানে দেখার চেয়ে অনুভব করাটাই আসল। আই ক্যানট সি হোয়াট ফ্লাওয়ার্স আর অ্যাট মাই ফিট, আমি দেখতে পাচ্ছি না আমার পায়ের কাছে কি কি ফুল ফুটে আছে। নর হোয়াট সফট ইনসেন্স, ইন্দ্রিয় সচেতনতার সেই তীব্র ব্যাখ্যা, সেন্সুয়াসনেস। সফট ইনসেন্স মানে ধূপ বা সুগন্ধিকে বোঝানো হয়েছে। কবি ফুলের সুগন্ধকে পবিত্র ধূপের সাথে তুলনা করছেন এখানে। সফট শব্দটির মাধ্যমে সুগন্ধের সেই মৃদু এবং আরামদায়ক প্রকৃতি বোঝানো হয়েছে। হ্যাংস আপন মানে ঝুলে আছে, বক্স মানে গাছের ডালপালা, মানে গাছের ডালপালা থেকে কি মৃদু সুগন্ধ ভেসে আসছে তাও আমি বুঝতে পারছি না, মানে চোখে দেখে বুঝতে পারছি না আমি, কারণ চোখে দেখতেই পাচ্ছি না অন্ধকারের জন্য। কবি আগেই বলেছেন বনটা অন্ধকার, তাই তিনি কিছু দেখতে পাচ্ছেন না, ক্যানট সি। তো ফুল বা গাছের ডাল থেকে যে গন্ধটা আসছে তাকে কবি ধূপ বা ইনসেন্স বলেছেন। এটা ইঙ্গিত দিচ্ছে যে প্রকৃতির এই পরিবেশটি কবির কাছে একটা মন্দির বা পবিত্র স্থানের মতো, কারণ ধূপ কোথায় থাকে, পবিত্র স্থানে। তাহলে এখানে তিনি তাকে ধূপের মতো বলেছেন সেই ফুলের সেন্টটাকে, তাহলে সেটাকে তিনি পবিত্র স্থান বা মন্দির হিসেবে কল্পনা করছেন। বাতাস যেন সেই সুগন্ধে ভারী হয়ে ডালপালা থেকে ঝুলে আছে। কত সুন্দর ইমেজারি দেখো, চোখের সামনে যেন ফুটে উঠছে ওই দৃশ্যটা। দৃষ্টিশক্তির বদলে ঘ্রাণ শক্তি কাজ করেছে, যেহেতু অন্ধকারে ফুল ডালপালা তিনি দেখতে পাচ্ছেন না, তাই তিনি কেবলই ঘ্রাণ শক্তির উপর নির্ভর করছেন। তিনি বুঝতে পারছেন বাতাস সুগন্ধে ভরে রয়েছে, কিন্তু সেই সুগন্ধ ঠিক কোন ফুল বা গাছের তা তিনি ঘ্রাণ নিয়ে অনুভব করছেন বা অনুমান করছেন। সেন্সুয়াসনেস দেখতে পাচ্ছি আমরা, সুগন্ধকে এতটাই স্পর্শযোগ্য, ট্যাঞ্জিবল ভাবে তিনি বর্ণনা করেছেন যে মনে হচ্ছে সুগন্ধটা বাতাসের গায়ে কাপড়ের মতো যেন ঝুলে আছে, তাই বলছেন বাতাস হয়ে ঝুলে আছে ডালপালার মতো। সেই মায়াবী সুগন্ধ ভেসে আসছে, সেই সুগন্ধ অনুভব করতে পারছেন, দৃষ্টির অভাবে দেখতে পাচ্ছেন না ডালগুলো ঠিক কি বা কোন কোন ফুল দ্বারা পরিপূর্ণ। এই যে প্রকৃতির এক রহস্যময় এবং অপার্থিব সৌন্দর্য, এটাই তিনি এখানে বর্ণনা করেছেন। যে সুগন্ধটা নিবিড় এবং চারপাশ থেকে ঘিরে রেখেছে, সেটা তাকে যেন একটা স্বর্গীয় অনুভূতি দিচ্ছে। বাট ইন এমব্লেমড ডার্কনেস গেস ইচ সুইট wherewith the seasonable month endures। দেখো এখানে আমরা দেখতে পাবো যে প্রখর ঘ্রাণ শক্তি এবং কল্পনার একটা অনন্য বহিঃপ্রকাশ রয়েছে। বাট কিন্তু মানে আগের লাইনে রেস ধরে এখানে বলা হচ্ছে, তিনি বলছেন যে তিনি দেখতে পাচ্ছেন না, কিন্তু এমব্লেমড ডার্কনেস, এমব্লেমড মানে হচ্ছে সুগন্ধযুক্ত বা সুরভিত, পারফিউমড, ফ্র্যাগ্রেন্ট, অর্থাৎ অন্ধকার ফুলের সুগন্ধে ভরা। এমব্লেমড ডার্কনেস, পারফিউমড ডার্কনেস, অন্ধকারটা সুগন্ধে ভরা। গেস ইচ সুইট, প্রতিটি মিষ্টি বা সুগন্ধি ফুলকে অনুমান করা, গেস। তাহলে এই যে সুগন্ধি
অন্ধকারের মধ্যে আমি প্রতিটি মিষ্টি ঘ্রাণযুক্ত ফুলকে মানে ঘ্রাণ নিয়ে সেটাকে শুঙে আমি অনুমান করছি, সেটাই বলছেন। কবি নাইটিঙ্গেলের গভীর অন্ধকার বনে রয়েছেন, আলো নেই, চোখে দেখতে পাচ্ছেন না, ঘ্রাণ নিয়ে বা ঘ্রাণ শক্তি এতটা তীব্র হয়ে উঠেছে সেটা নিয়ে তিনি অনুমান করছেন কি কি ফুল। দৃষ্টির বদলে অনুভব। সুইট শব্দটা এখানে ফুল বা প্রকৃতির বিভিন্ন সেই উপহারকে বোঝাচ্ছে। এমব্লেম মানে সেই সুগন্ধ, তবে এটার দ্বৈত অর্থ রয়েছে। সাধারণ অর্থে এটা সুগন্ধ, কিন্তু মৃতদেহ সংরক্ষণের প্রক্রিয়াকেও এমব্লেমিং বলা হয়। কিন্তু তাহলে কিটস হয়তো এখানে জীবনের নশ্বরতা এবং অন্ধকারের শান্ত অবস্থার মধ্যে একটা সূক্ষ্ম সংযোগ তৈরি করেছেন। অন্ধকার এখানে ভয়ের নয়, বরং মায়াবী এবং আরামদায়ক। তিনি যে কেবল ঘ্রাণ নিচ্ছেন তা নয়, কল্পনার সাহায্যে সেই ফুলগুলোর ছবিও মনের চোখে তিনি আঁকছেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তিনি দেখাচ্ছেন যে বাস্তব জগতের সৌন্দর্য দেখার জন্য চোখের প্রয়োজন হয়, কিন্তু উচ্চতর সৌন্দর্য বা আত্মার প্রশান্তি অনুভব করার জন্য দৃষ্টিহীন গভীরতা বা সেই অন্ধকারের প্রয়োজন হয়। এই অন্ধকারের মধ্যেই তিনি আবার প্রকৃতির সেই আসল যেন সুধা পেয়ে গিয়েছেন এবং সেটাকে তিনি পান করছেন। তাহলে বনটি অন্ধকারে ঢাকা হলেও ফুলের গন্ধ কিন্তু মম করছে, দেখতে পাচ্ছেন না। মায়াবী অন্ধকারের মধ্যে এক একটি ফুলের সুগন্ধ শুকে তিনি মনে মনে অনুমান করছেন যে এটা কোন ফুল। তার ইন্দ্রিয় চেতনার চরম বহিঃপ্রকাশ তাহলে আমরা এখানে পাচ্ছি, সেটাই বলতে পারি। হোয়ার উইথ দ্য সিজনেবল মান্থ এন্ডোজ, হোয়ার উইথ যা দিয়ে বা যার মাধ্যমে, মানে উইথ হুইচ। সিজনেবল মান্থ ঋতু অনুযায়ী নির্দিষ্ট মাস, এখানে কিডস মূলত মে মাসের কথা বলেছে, যেটা বসন্তের শেষ এবং গ্রীষ্মের শুরুর সময়টাকে বোঝাচ্ছে। এন্ডোজ মানে কি, বেস্টোজ, গিফটস, দান করা বা বিভূষিত করা। তাহলে প্রকৃতি এই ঋতু অনুযায়ী নির্দিষ্ট মাসে যে সুগন্ধি উপহারগুলো দান করেছে, মানে মে মাসে। মানে আগের লাইনে তিনি কি বলেছিলেন, অন্ধকারের মধ্যে সুগন্ধি ফুলগুলোকে অনুমান করছেন, এই লাইনে সেই সুগন্ধের উৎস ব্যাখ্যা করেছেন। সময়ের দান হিসেবে তিনি প্রকৃতির নির্দিষ্ট মাসে কিছু নির্দিষ্ট ফুল বা ফল যে উপহার দেয় সেই কথাটা বলছেন। তিনি বলতে চাইছেন বর্তমান সময়টা মানে এই মে মাসটা যেসব ফুল দিয়ে প্রকৃতিকে সাজিয়েছে সেই ফুলেরই গন্ধ তিনি পাচ্ছেন। এন্ডোজ শব্দটি ব্যবহার করে তিনি প্রকৃতিকে একজন দাতা হিসেবে চিহ্নিত করেছেন। প্রকৃতি যেন দিয়েছে এই ফুলগুলো, যেটার গন্ধ তিনি পাচ্ছেন, যে প্রকৃতি দুহাত ভরে মানুষকে যেন সৌন্দর্য বিলিয়ে দিয়েছে। আর সিজনেবল মান্থ, ঋতুচক্র, এই কথাটা দিয়ে তিনি নিয়মতান্ত্রিক সেই সৌন্দর্যকে তুলে ধরেছেন। অর্থাৎ মে মাস এলে প্রকৃতিতে যেসব ফুল ফুটবে বা ফোটার কথা, সেই চেনা সুগন্ধই কবির নাকে এখন ভেসে আসছে। দেখো, তিনি ফুলের সুগন্ধ অনুভব করছেন, প্রকৃতি সেই উপহারগুলো তিনি অনুভব করছেন। সেগুলো হলো অন্ধকারের মধ্যে যে সমস্ত ফুলের গন্ধ অনুভব করছেন, সেগুলো হলো সেই সব উপহার যেগুলো বর্তমান ঋতু বা মাসটা প্রকৃতিকে গিফট করেছে বা দিয়েছে বা বেস্টো আশীর্বাদ দ্বারা পুষ্ট করেছে। তিনি চোখে দেখতে পাচ্ছেন না, ঋতু পরিবর্তনের সাথে কোন ফুল ফুটছে সেই জ্ঞান থেকে নিশ্চিতভাবে বুঝতে পারছেন যে মে মাসের প্রকৃতি তাকে কি কি সুগন্ধ উপহার দিচ্ছে। বর্তমান সময় বা মাসটা প্রকৃতিকে যেসব সুগন্ধ ফুল বা উপহার দিয়ে সাজিয়েছে, তিনি প্রত্যেকটি সুগন্ধকে এই অন্ধকারের মধ্যে বসে মনে মনে চিনে নিচ্ছেন। তারপরে দেখো, দ্য গ্রাস, দ্য থিকেট অ্যান্ড দ্য ফ্রুট ট্রি ওয়াইল্ড। এই সৌন্দর্য ছড়িয়ে রয়েছে সর্বত্র। কোথায়? গ্রাস, ঘাসে, থিকেট, ঝোপঝাড়ে, অ্যান্ড ফ্রুট ট্রি ওয়াইল্ড, বুনো ফল গাছেও। তার একটা তালিকা বা ক্যাটালগ আমরা দেখতে পাচ্ছি। প্রচুর বোঝানো হচ্ছে এখানে, প্রাচুর্য বোঝাতে এই তালিকাটা দেওয়া হয়েছে। আর কি না, হোয়াইট হথর্ন অ্যান্ড দ্য প্যাস্টোরাল ইগ্লেন্টাইন। কবি বসন্তের দুটি বিশেষ ফুলের নাম করছেন। হথর্ন সাদা ফুল, ইগ্লেন্টাইন বুনো গোলাপ, যা গ্রামীণ শান্ত জীবনের প্রতীক। প্যাস্টোরাল সেই ট্র্যাডিশন এখানে দেখতে পাচ্ছি। এক ধরনের সাদা ফুল হচ্ছে হোয়াইট হথর্ন, সাধারণত মে মাসে ফোটে এটা। ঝোপঝাড় এবং ছোট গাছে এটা দেখা যায়। প্যাস্টোরাল মানে গ্রামীণ বা রাখালিয়া সেই ট্র্যাডিশন এখানে দেখতে পাচ্ছি। গ্রাম বাংলার শান্ত এবং সাধারণ প্রকৃতির পরিবেশকে নির্দেশ করছে। আর ইগ্লেন্টাইন হচ্ছে সেই বুনো গোলাপ, মানে সুইট ব্রিয়ার রোজ, সুগন্ধ এবং খুব মিষ্টি, মানে ঝোপঝাড় বা লতার মতো এটা হয়ে থাকে। কবি আগেই বলেছেন নাইটিঙ্গেলের বনভূমিতে আলো দেখতে পাচ্ছেন না, তো তিনি তো সব ঘ্রাণ নিয়ে অনুভব করছেন। তো ঘ্রাণ নিয়েই তিনি ফুলের নামগুলো অনুমান করে বলছেন যে মে মাসের ফুল হিসেবে হথর্ন এবং এগ্লেন্টাইন উভয়ই মে মাসে ফোটে। তাই কিডস এখানে মে মাসের বসন্তকালীন রূপটা যেন তিনি ফুটিয়ে তুলেছেন এই দুটো ফুলের নাম দিয়ে। এবং এই যে প্যাস্টোরাল শব্দটি ব্যবহার করে তিনি বনভূমির পরিবেশকে শহরের সেই কোলাহল মুক্ত, শান্ত এবং পবিত্র স্থান হিসেবে তুলে ধরেছেন। এটা গ্রামীণ সেই সরলতা, বিশুদ্ধ সৌন্দর্যের প্রতীক। তাহলে কবি সাদা হথর্ন ফুলের রং দেখতে পাচ্ছেন না, কিন্তু তিনি নিশ্চিত যে তার পায়ের কাছে যেই ফুলগুলি ফুটে আছে সেগুলি হোয়াইট হথর্ন। তিনি এদের সেই চিরচেনা সেই মিষ্টি গন্ধটা দিয়ে অনুভব করতে পারছেন, তাই তিনি হোয়াইট বলেছেন। চোখে তো দেখতে পাচ্ছেন না, হোয়াইট কেন বলেছেন? কারণ তিনি এগুলোর সাথে পরিচিত, এই সময় এটাই ফুটবে। অন্ধকারের মধ্যে
যেসব ফুলের সুগন্ধ শনাক্ত করছেন তার মধ্যে অন্যতম হলো এই সাদা হথন এবং এগলেন্টাইন, বুনো গোলাপ। এই ফুলগুলো একদিকে যেমন বনের সৌন্দর্য বাড়ায়, তেমনি তাদের সুগন্ধ কবির মনকে এখানে প্রশান্তিতে ভরিয়ে দিচ্ছে। তাহলে অন্ধকারের ভেতরে ঘ্রাণ নিয়ে তিনি বুঝতে পারছেন যে তার চারপাশে সাদা হথন, গ্রামীণ মেঠো পরিবেশে ফুটে থাকা বুনো গোলাপের সুগন্ধ ছড়িয়ে আছে। যে প্যাস্টোরাল ইগলাইন, গ্রামীণ সেই মেঠো পরিবেশে ইগলেন্টাইন, বুনো গোলাপের সেই সুগন্ধ ছড়িয়ে রয়েছে। ফুলগুলো প্রকৃতির অকৃত্রিম ও শান্ত সৌন্দর্যের পরিচয় দিচ্ছে। তারপরে দেখো, ফাস্ট ফেডিং ভায়োলেটস কভার্ড আপ ইন লিভস অ্যান্ড মিড মেজ এল্ডেস্ট চাইল্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতির ক্ষণস্থায়ী সৌন্দর্য এবং জীবনের নশ্বরতা এক বিষাদময় চিত্র তুলে ধরছে। ফাস্ট ফেডিং, দ্রুত মিলিয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া বা ম্লান হয়ে যাওয়া। আর ভায়োলেটস মানে বেগুনি রঙের ছোট ফুল যার মিষ্টি গন্ধ রয়েছে। কভার্ড আপ ইন লিভস, পাতার নিচে ঢাকা পড়ে আছে। মানে দ্রুত ম্লান হয়ে যাওয়া ভায়োলেট ফুলগুলো পাতা নিচে ঢাকা পড়ে গেছে। এর আগের লাইনে মে মাসে ফোটা সেই হোয়াইট হথন, বুনো গ্রামীণ গোলাপ দেখতে পেয়েছিলাম। আর এই লাইনে তিনি ভায়োলেট ফুলের কথা বলেছেন, যেটা বসন্তের শুরুর দিকে ফোটে এবং মে মাস আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করছে। তাহলে ক্ষণস্থায়ী সৌন্দর্য, ফাস্ট ফেডিং মানে, তাই তো? এই শব্দটার দ্বারা জীবনের সেই নশ্বরতার কথা বলা হয়েছে। ভায়োলেট ফুলগুলো দ্রুত তাদের সৌন্দর্য হারাচ্ছে, যেমন ভাবে মানুষের যৌবন এবং জীবন দ্রুত শেষ হয়ে যায়। মানে এটা আনন্দের যে ক্ষণস্থায়ী প্রকৃতি সেটাকে বোঝাচ্ছে। কবি এই ফুলগুলোকে চোখে দেখতে পাচ্ছেন না, দেখো আবারও বলছি, কারণ সেখানে অন্ধকার, ফুলগুলো পাতার নিচে ঢাকা পড়ে আছে। তিনি কেবলই তাদের শেষ হয়ে আসা মৃদু গন্ধটুকু অনুভব করছেন, কারণ এই যে ভায়োলেটগুলো কিন্তু শেষ হয়ে আসছে, ক্ষণস্থায়ীদের জীবন ঝরে পড়ার মুখে, তবুও সেই মৃদু গন্ধটা পাচ্ছেন। তাই বলছেন এগুলো সেই ফাস্ট ফেডিং ভায়োলেট, যেগুলো কিনা পাতার তলায় কাভার হয়ে রয়েছে। এবং এর দ্বারা মেলানকলি আমরা দেখতে পাচ্ছি, কারণ এখানে আমরা সেই গভীর বিষাদের সুরকে পাচ্ছি, যেটা কবি পাখির অমর গানের বিপরীতে মানব জীবনের অনিবার্য সেই দুঃখের কথা স্মরণ করার জন্য তুলে ধরেছেন। এবং এই যে বিষাদময়তা, এটা যেন তার সেই পাখির অমরত্বের বিপরীতে মানব জীবনের দুঃখ কষ্টের কথা আবারও তাকে মনে করিয়ে দিচ্ছে। তিনি গন্ধ শুঙে অন্ধকারের মধ্যে বুঝতে পেরেছেন বসন্তের শুরুর দিকে যে ভায়োলেট ফুলগুলো ফুটেছিল সেটা এখন শুকিয়ে আসছে এবং পাতার আড়ালে লুকিয়ে আছে। এটা তাকে মনে করিয়ে দিচ্ছে প্রকৃতির সৌন্দর্যও কিন্তু চিরস্থায়ী নয়, এক সময় সবকিছুই শেষ হয়ে যাবে, প্রকৃতির সৌন্দর্যও শেষ হয়ে যাবে। মানে প্রকৃতির ক্ষণস্থায়ী সৌন্দর্য এবং জীবনের অবশ্যম্ভাবী সমাপ্তির ইঙ্গিত দিচ্ছে এই লাইনটা। অ্যান্ড মিড মেস এল্ডেস্ট চাইল্ড, মিড মে, মে মাসের মধ্যভাগ, এল্ডেস্ট চাইল্ড জ্যেষ্ঠ সন্তান। এখানে কবি একটা রূপক প্রয়োগ করেছেন। রূপক অর্থে মে মাসের মাঝামাঝি সময়ে ফোটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বা প্রধান ফুলটিকে তিনি বুঝিয়েছেন। এবং মে মাসের মাঝামাঝি সময়ে জন্ম নেওয়া প্রকৃতির সবচেয়ে আদরের বা প্রধান সন্তান, এল্ডেস্ট চাইল্ড, কি না, দ্য কামিং মাস্ক রোজ ফুল অফ ডিউই ওয়াইন। দেখো পরের লাইনে এটা আমরা পেলাম, তাই না? কস্তুরী গোলাপ, মাস্ক রোজ, মে মাসের জ্যেষ্ঠ সন্তান বা প্রথম প্রধান উপহার হিসেবে বর্ণনা করেছেন। মে মাসের মাঝামাঝি সময়ে এই ফুলটি তার পূর্ণ যৌবন এবং সুগন্ধে বনটাকে আমোদ করে তোলে। মে মাসকে একজন মায়ের সাথে তাহলে তুলনা করেছেন এখানে, তাই তো? এল্ডেস্ট চাইল্ড বলছেন মাস্ক রোজকে, তাহলে মে মাস কি হচ্ছে? মা হচ্ছে। ফুলটিকে তার সন্তান হিসেবে দেখিয়েছেন, মানে প্রকৃতির জীবন্ত এবং প্রাণবন্ত রূপকে তিনি এখানে ফুটিয়ে তুলেছেন। অন্ধকারের মধ্যে ঘ্রাণ নিচ্ছেন, তখন তিনি জানতে পারছেন যে মে মাসের এই সময় কস্তুরী গোলাপেরই ফোটার কথা। তাই তিনি ঘ্রাণ থেকেই বুঝে নিচ্ছেন যে এটা মে মাসের সেই বিখ্যাত সন্তানটি, জ্যেষ্ঠ সন্তান, এল্ডেস্ট চাইল্ড বলার মাধ্যমে তিনি ফুলের সেই অভিজাত এবং এর সুগন্ধের তীব্রতাকে গুরুত্ব দিয়েছেন। তিনি বলতে চাইছেন যে মে মাসের মাঝামাঝি সময় প্রকৃতি তার শ্রেষ্ঠ উপহার হিসেবে এই ফুলটিকে ফুটিয়ে তোলে। সেই কস্তুরী গোলাপও কিন্তু এই অন্ধকারের মধ্যে সুগন্ধ ছড়িয়ে তার যে থাকার অস্তিত্ব কবিকে কিন্তু জানিয়ে দিচ্ছে, যেটা কবি ঘ্রাণের মাধ্যমে জানতে পারছেন। মে মাসের শ্রেষ্ঠ ফুলকে, মেয়ের এল্ডেস্ট চাইল্ড সেই কস্তুরী গোলাপ, কবি তাকেই মে মাসের বড় সন্তান বলে অভিহিত করেছেন এবং অন্ধকারের মধ্যে তার উপস্থিতি অনুভব করছেন, তাই না? কামিং মাস্ক রোজ, কামিং মাস্ক আগত কস্তুরী গোলাপ। কামিং শব্দটা দিয়ে বোঝানো হচ্ছে যে মে মাসের মাঝামাঝি সময় ফুটতে শুরু করেছে। ফুল অফ মানে পরিপূর্ণ, আর ডিউই ওয়াইন, ডিউই ওয়াইন মানে হচ্ছে শিশিরে ভেজা মদ। তাহলে এখানে কবি ফুলের ভেতরের জমে থাকা সেই ভোরের শিশিরকে রূপক অর্থে মদ বা অমৃতের সাথে তুলনা করেছেন। দেখো ডিউই ওয়াইন, আগের লাইনে কস্তুরী গোলাপকে মে মাসের জ্যেষ্ঠ সন্তান বলেছিলেন, আর এখানে তিনি সেটাকে ভালোভাবে বর্ণনা করে দিচ্ছেন। নেশার রূপক আমরা দেখতে পাচ্ছি, দ্য ইমেজারি অফ ওয়াইন। কবিতার শুরুতেই মদ্যপানের মাধ্যমে দুঃখ ভুলে যেতে চেয়েছিলেন আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু এখানে তিনি কোনো কৃত্রিম সেই মদের কথা বলছেন না, বরং প্রকৃতির নিজস্ব মদ মানে ওই শিশির বিন্দুর কথা বলেছেন, যেটা ফুলের পাপড়িতে জমে আছে। এটা অনেক বেশি পবিত্র এবং প্রশান্তিদায়ক।
সেন্সুয়াসনেস আবারও পাচ্ছি। এখানে তিনি ফুলটিকে কেবল একটা উদ্ভিদ হিসেবে দেখছেন না, তাহলে ডিউয়ান শব্দটার মধ্যে তিনি ফুলটির সজীবতা, মিষ্টতা এবং এক ধরনের মাদকতাময় সুগন্ধকে তিনি কিন্তু এখানে বুঝিয়েছেন, যেটা আমাদেরকে বা আমাদের ইন্দ্রিয়কে মাতাল করে দেয়। তাহলে এই যে শিশির ভেজা ফুলটি প্রকৃতির সজীবতার প্রতীক। অন্ধকারের মধ্যেও কবি কল্পনা করছেন কিভাবে এই গোলাপটি বা এই গোলাপের পাপড়িতে শিশির জমে রয়েছে এবং তা থেকে এক মায়াবী সুগন্ধ ভেসে আসছে, এবং শিশির ভেজা সুগন্ধি পান করার জন্য মৌমাছিরা পরে ভিড় করবে। এটা আমরা দেখতে পাবো এই যে দ্য মারমারাস হন্ট অফ ফ্লাইজ অন সামার ইভস। তাহলে এই ফুলটি কেবল সুগন্ধি নয়, এটা অন্যান্য প্রাণীদের জীবনের রসদও যোগাচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখো, যেন মায়াবী সুরা বা মদের মতো জমে রয়েছে, মানে প্রকৃতির অপরূপ সজীবতা এবং মাদকতাময় সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছে। এবং মারমারাস হন্ট, গুনগুন শব্দ বা মৃদু গুঞ্জন, মানে ওনোমাটোপইয়া এখানে মারমারাস হন্ট, তাই না? যে শব্দ দিয়ে কোনো নির্দিষ্ট আওয়াজকে বোঝানো হয় সেটাকে আমরা ওনোমাটোপইয়া বলি, তাহলে মারমারাস হয়ে যাবে ওনোমাটোপইয়ার উদাহরণ। হন্ট মানে কি? বিচরণ ক্ষেত্র বা আস্তানা। মানে এখানে কস্তুরী গোলাপের ভেতরে মৌমাছি বা পতঙ্গদের ভিড় করার সেই জায়গাকে বোঝানো হচ্ছে। ফ্লাইজ এখানে মূলত মধু সংগ্রহকারী মাছি, মৌমাছিদের কথা বলা হয়েছে। বিজ, ন্যাটস, GNATS, ন্যাটসকে বোঝানো হয়েছে। সামার ইভস, গ্রীষ্মের সন্ধ্যাবেলা। তাহলে গ্রীষ্মের সন্ধ্যায় অগণিত পতঙ্গের গুনগুন শব্দে মুখরিত আস্তানা একটি। কোনটা? না সেই কস্তুরী গোলাপের পাপড়িতে সেই যে ডিউ ওয়াইন জমে রয়েছে সেই জায়গাটি। তাহলে কবি আগের লাইনে যেমন বলেছিলেন কস্তুরী গোলাপটি ডিউ ওয়াইন বা শিশির ভেজা সুগন্ধে ভরা, সেই সুগন্ধ এবং মধুর লোভে পতঙ্গরা সেখানে ভিড় করে, এখানে তিনি বলেছেন। তাহলে অ্যাপেল টু হিয়ারিং দেখতে পাচ্ছি আমরা, কবি ঘুটঘুটে অন্ধকারে আছেন, দেখতে পাচ্ছেন না। পতঙ্গদের ডানার গুনগুন শব্দ শুনে বুঝতে পারছেন যে কস্তুরী গোলাপের আশেপাশে অনেক পতঙ্গ জড়ো হয়েছে। বনভূমির নিস্তব্ধতাকে ভেঙে এক ধরনের প্রাণ চাঞ্চল্য এখানে তৈরি করা হচ্ছে, সেটা দেখতে পাচ্ছি। যদিও পরিবেশটা শান্ত, কিন্তু পতঙ্গদের এই গুঞ্জন কি প্রমাণ করছে? যে প্রকৃতি সেখানে কতটা সজীব এবং কর্মচঞ্চল, তাই না? সামার ইভস, গ্রীষ্মের সন্ধ্যায়, এই বর্ণনাটার দ্বারা আমরা এক ধরনের শান্ত মায়াবী অনুভূতির ভেতরে প্রবেশ করছি, যেন যেখানে কেবলই প্রকৃতির নিজস্ব শব্দই যেন প্রধান হয়ে রয়েছে, আর কোনো শব্দ নেই। সেই হর্নস মানে ফ্লাইজ বা মৌমাছিদের সেই গুঞ্জন, কিডস আমাদের কানে এখানে এক ধরনের মৃদু গুঞ্জন পৌঁছে দিচ্ছেন। আমরা কল্পনা করতে পারছি একটা বড় কস্তুরী গোলাপ রয়েছে, যার ভেতরে রাতের অন্ধকারে ছোট ছোট পতঙ্গরা তাদের আস্তানা গেড়েছে এবং তারা ডানা ঝাপটানোর মাধ্যমে এক ধরনের সুন্দর সুর তৈরি করছে। তাহলে অন্ধকার বনের মধ্যে কস্তুরী গোলাপের তীব্র সুগন্ধে আকৃষ্ট হয়ে মে মাসের সন্ধ্যায় অসংখ্য পতঙ্গ বা মৌমাছি সেখানে ভিড় করছে এবং তাদের গুঞ্জন শব্দে সেই স্থানটি মুখরিত হয়ে উঠছে। কবি চোখে না দেখলেও কেবল কান পেতে এই গুঞ্জনের শব্দ শুনে প্রকৃতির সেই বিশেষ মুহূর্তটিকে অনুভব করছেন, সেটাই আমরা দেখতে পাচ্ছি। বোঝা গেছে? তাহলে এই অংশে আমরা দেখতে পেলাম, বা এই অংশে কিডস আমাদেরকে দেখালেন যে গভীর অন্ধকারেও মানুষ কেবল চোখের ওপর নির্ভরশীল নয়। কবি ফুলগুলো দেখতে পাচ্ছিলেন না, না পেলেও সুগন্ধ এবং কল্পনার সাহায্যে বসন্তের সমস্ত সৌন্দর্য তিনি অনুভব করতে পারছেন। হথর্ন, এগ্ল্যান্টাইন, ভায়োলেট, মাস্করোজ প্রভৃতি এই সমস্ত কিছু উল্লেখ করে তিনি প্রকৃতির প্রাচুর্যকে ফুটিয়ে তুলেছেন। এবং একই সঙ্গে দ্রুত ম্লান হয়ে যাওয়া ভায়োলেট ফুল জীবনের এবং সৌন্দর্যের ক্ষণস্থায়িত্বের ইঙ্গিত দিচ্ছে, এখানে দেখতে পাচ্ছি। এবং এই অংশটা রোম্যান্টিক কবিতার একটা মূল জিনিসকে তুলে ধরছে, যে কল্পনা ইন্দ্রিয়ের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারে, সেটা আমরা এই অংশে দেখতে পাচ্ছি। তাহলে দৃষ্টিহীন অন্ধকারেও কিডস কিন্তু গন্ধ এবং কল্পনার মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করে কাব্যিক কল্পনা শক্তির প্রকাশ করেছেন এই অংশে, সেটা আমরা বুঝতে পারছি। আশা করি এতদূর পর্যন্ত সবাইকে ভালোভাবে বোঝাতে পেরেছি, কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে ওড টু আ নাইটিঙ্গেলের শেষ পার্টটি নিয়ে এর পরবর্তী ক্লাসে।